আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ে ষষ্ঠ অভিজ্ঞতা অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির নতুন আরো একটি ক্লাসে। সেক্ষেত্রে আমরা এই অভিজ্ঞতার বলতে গেলে একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের শুধুমাত্র একটা দলগত কাজ এবং ওয়ার্ক প্রজেক্ট ছাড়া শুধুমাত্র অনুশীলনীটা বাকি রয়েছে। আশা করি দুই একটা ক্লাসের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে কোন বিষয়ের কোন অভিজ্ঞতার ক্লাস আপলোড দিব সেটা অবশ্যই তোমরা একটু জানিয়ে দিবি। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে প্রায় একক কাজ পর্যন্ত আমরা সলভ করে ফেলেছিলাম, শুধুমাত্র দলগত কাজ এবং একটা ওয়ার্ক প্রজেক্ট বাকি আছে। আমি সেখানে কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি, আশা করি বাকিটা তোমরা সলভ করতে পারবে। তবে আমি আবার একটু হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে আমরা সূত্রগুলা একসাথে কম্বাইন করে লিখতে পারি। যেমন আমরা এখানে দূরত্ব নির্ণয়ের, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে, মনে করো পি কিউ দিয়ে প্রকাশ করলাম, তাহলে সেক্ষেত্রে হবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এভাবে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা এক্সপ্লেন করতে পারি। এরপর আমাদের এখানে একটা ঢাল নির্ণয়ের সূত্র আছে। এই ঢাল নির্ণয়ের সূত্রটা আমরা ন্যাচারালি যেভাবে লিখি আর কি, সেটা হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, তবে এটাকে মডুলাস দিবা। তোমাদের বইতে যেটা আছে সেটাও আমি বলছি, সেটা হচ্ছে এরকম y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তুমি চাইলে এটাও দিতে পারো, তবে আমি এটা প্রেফার করি। এরপর যদি দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে করবা সেটা একটু দেখে নাও শিক্ষার্থীরা। y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইজ ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এবার যদি বিন্দু একটা হয় এবং পাশাপাশি যদি একটা ঢাল দেওয়া থাকে, তখন আমরা কি করব, এই জায়গায় জাস্ট এই জায়গায় আমরা এম এর মানটাকে বসিয়ে দিব। জাস্ট এই জায়গায় আমরা এম এর মানটা বসিয়ে দিলে তখন সেটা এক বিন্দুগামী এবং একটি ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ হয়ে যাবে। আমাদের উপরেরটা হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র, তবে তোমাদের বইতে এটা দেওয়া আছে, সো তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখা সমীকরণ নির্ণয়ের সূত্র, এবং সর্বশেষটা হচ্ছে যদি এক বিন্দুগামী এবং একটি ঢাল দেওয়া থাকে তখন ওই সরল রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে সেটা। এবার আসো আমাদের এখানে দলগত কাজের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের অফিস ভবন, একাডেমিক ভবন 1 2, এরপর খেলার মাঠ, সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এখানে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি, ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল, মেইন গেট এর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে পেজ নাম্বার কত, এটা তোমাদের পেজ নাম্বার 144। সো আমি এখানে দিলাম 144 পেজ, এবং এখানে আমরা কোনটা করছি, এখানে আমরা দলগত কাজটা করছি, তাহলে আমরা দলগত কাজ দিয়ে দিলাম। এরপরে আমাদের দলগত কাজের যেটা ক নাম্বার সেটা আমরা স্টার্ট করলাম। তাহলে আমরা এখানে ফার্স্ট হচ্ছে ল্যাবরেটরি, ল্যাবরেটরির স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে ল্যাবরেটরি হচ্ছে কোন জায়গায়, এই যে বি, বি এটা হচ্ছে ল্যাবরেটরি। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 1 2 3 4 5 6 7, 1 2 3 4, তাহলে 7 4। যেহেতু বাম দিকে এসেছে সেটা -7 হবে, আর উপরের দিকে যেহেতু সেটা অবশ্যই পজিটিভ 4 হবে। তাহলে আমরা লিখলাম ক নাম্বার ল্যাবরেটরি, ল্যাবরেটরি যেটাকে সাধারণত ভবেন্দ্র শিকারী, যেটাকে বি দিয়ে প্রকাশ করা হয়েছে। ল্যাবরেটরি এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এর স্থানাঙ্ক হচ্ছে -7 বাম দিকে আর উপরের দিকে 4। এরপর হচ্ছে আমাদের আশা করি লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে এখানে এল, তাহলে আমরা সেটা একটু লিখে রাখলাম লাইব্রেরি, লাইব্রেরি এটাকে এল দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এর স্থানাঙ্কটা একটু লক্ষ্য করে দেখো, এই এল ডান দিকে এক ঘর, তাহলে পজিটিভ 1, আর উপরের দিকে 1 2 3 4 5, 5 ঘর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 5 শেষ। এরপরে আমাদের হচ্ছে হোস্টেল, হোস্টেল হচ্ছে কোন জায়গায়, এই যে এস, ঠিক আছে। তাহলে আমরা এখানে হোস্টেল, হোস্টেল বের করছি, হোস্টেল হচ্ছে এস। হোস্টেলের স্থানাঙ্ক কোনটা দেখো, বাম দিকে 1 2 3 4 5,
বাম দিকে যেহেতু 5 তাহলে সেটা -5 হবে। আর উপরের দিকে দেখো 1 2 3 4 5 6 7, উপরের দিকে 7, তাহলে -5 7। একটু কেয়ারফুল দেখবা, অনেক সময় একদম কাছ থেকে আমাদের ভুলও হইতে পারে। তারপর আমি আবার একটু রিচেক করছি, তোমরা একটু কষ্ট হলে যদি ভুল ভ্রান্তি হয় কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিবা। 1 2 3 4 5, ওকে ডান। এরপরে আমাদের আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে মেইন গেট। এখন মেইন গেট হচ্ছে কোনটা? এই যে এম। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ডান দিকে, সো পজিটিভ, আবার নিচের দিকে ওয়াই এর মান নেগেটিভ। তাহলে 1 2 3 4 5 6 7 8, আবার দেখি 1 2 3 4 5 6 7 8, আবার নিচের দিকে 1 2 3 4 5 6, তাহলে 8 - 6 হবে আর কি। তাহলে মেইন গেট 8 - 6, এটা হচ্ছে মেইন গেট। সো আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে মেইন গেট। শেষ, ক নাম্বারটা। এরপরে আমাদের আরেকটা জানতে হবে, একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা আমাদের চতুর্ভাগের হিসাবটা যদি একটু দেখি, কোয়াড্র্যান্টের হিসাবটা, এই যে এখানে কোয়াড্র্যান্টের হিসাবটা রয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করতে হবে, এন্টি ক্লকওয়াইজ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখানে এবার আমরা দেখব আমাদের একাডেমিক ভবন 1, অর্থাৎ যেটা হচ্ছে A1, এই A1টা আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর মাঠটা হচ্ছে ফিল্ড, এই যে মাঠ হচ্ছে ফিল্ড, এই ফিল্ডটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। সো আমরা সেটাও লিখে দিব প্রয়োজন মতো। এই যে আমরা এখানে লিখে দিলাম খ নাম্বার। তাইলে একাডেমিক ভবন যেটা 1, সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। এরপর আরেকটা হচ্ছে মাঠ, এই যে মাঠ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। শেষ। এরপরে আমরা যাচ্ছি গ নাম্বার, হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরলরেখার ঢাল বের করতে হবে। তাহলে আমাদের আগে হোস্টেল এবং শহীদ মিনারের স্থানাঙ্ক দুটা লাগবে। যদিও হোস্টেলের স্থানাঙ্ক আমরা ইতিমধ্যে এখান থেকে পেয়ে গেছি, তাহলে আমরা হোস্টেলের স্থানাঙ্কটা জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি। হোস্টেলের স্থানাঙ্ক কই? এই যে আমাদের হোস্টেল সাহেব, এটার স্থানাঙ্কটা এই যে নিলাম, কন্ট্রোল সি। এরপরে আচ্ছা, এই জায়গায় এটা হচ্ছে আমাদের গ নাম্বার, সরি, এই যে গ নাম্বার। তাহলে কন্ট্রোল বি, এই যে এটা হচ্ছে আমাদের হোস্টেলের স্থানাঙ্ক। আবার একটা হচ্ছে শহীদ মিনার, সো আমরা এখানে দিয়ে দিলাম শহীদ মিনার। এটাকে কি দিয়ে প্রকাশ করেছে একটু দেখো তো। শহীদ মিনারকে এস দিয়ে প্রকাশ করেছে, তাহলে এস এর স্থানাঙ্ক হচ্ছে ডান দিকে উপরের দিকে, তাহলে দুটোই পজিটিভ, 1 2 3, আর উপরের দিকে হচ্ছে 2, তাহলে এস 3 2। এখন এই দুটা ঢাল, মানে এই দুটা দিয়ে গমনকারী সরলরেখার ঢাল বের করতে হবে। সো ঢাল m ইকুয়ালস টু মডুলাস অফ y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এবার আসো মানগুলো বসিয়ে দাও শিক্ষার্থীরা। দেখো y1 মাইনাস y2 ডিভাইডেড বাই, এই যে দেখো x1 মাইনাস x2। এখন আমি এদেরকে যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, বা m ইকুয়ালস টু মডুলাস অফ, উপর হচ্ছে 5 আর নিচে হচ্ছে -8। কিন্তু ঢাল কখনো নেগেটিভ হইতে পারে না, কারণ ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের পরিমাণটাই হচ্ছে ঢাল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, এবং এটা হচ্ছে আমাদের নির্ণেয় হোস্টেল এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরলরেখার ঢালের সমীকরণ। এরপরে আমরা চলে যাচ্ছি ঘ নাম্বারে। এবার দেখি আমাদের ঘ নাম্বারটা কি বলা হয়েছে। ঘ নাম্বারে আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব। তাহলে অলরেডি মেইন গেট, আচ্ছা, মেইন গেট এবং হোস্টেল দুইটার স্থানাঙ্ক তো অলরেডি আমাদের আছে। মেইন গেটের স্থানাঙ্ক এবং হোস্টেলের স্থানাঙ্ক দুইটাই কিন্তু আমাদের ক নাম্বারে আছে। তাহলে আমরা দুইটা ওইখান থেকে কপি করে নিয়ে যাই এবং এদের মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলি। তাহলে এই যে মেইন গেট এবং হোস্টেলের মধ্যবর্তী দূরত্ব, কন্ট্রোল সি, দেন আমরা গেলাম কন্ট্রোল বি। এবার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা এখন বের করে ফেলবো, একদম ইজিলি বের করে ফেলবো। দেখো তোমরা, তাহলে সুতরাং এইচ এম এর মধ্যবর্তী দূরত্ব আর কি, বা এস এম লিখলেও হবে, জাস্ট ফর্মালিটিস, ঠিক আছে। তো
মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা জানো, √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তবে এখানে একটা মুখ্য বিষয়, সেটা হচ্ছে তুমি যদি চাও এখানে x1 এবং y1 গুলাকে আগে দিতে পারো, কোনো ভুল হবে না। তাহলে দেখো আমরা এখন মানগুলা বসিয়ে দিচ্ছি। x2 মানে হচ্ছে 8, এমনিতে একটা মাইনাস, আবার এই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে সেটা এই যে এটা হচ্ছে x1 হোল স্কয়ার প্লাস, কারণ এগুলো অলরেডি আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, সো আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর হচ্ছে y2 মানে হচ্ছে -6, ঠিক আছে। এরপর হচ্ছে 70 মাইনাস এবং y1 হচ্ছে 7 হোল স্কয়ার। এবার ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 13 স্কয়ার, আর এটাও হচ্ছে কত, -13, ঠিক আছে। এরপরে আমরা এ পাশে লিখি 13 স্কয়ার মানে হচ্ছে 169, আর এটাও 13 স্কয়ার মানে হচ্ছে 169। এই দুইটাকে যোগ করে দেন তুমি এখানে আনসারটা দিয়ে দিতে পারো, দ্যাটস ইট। এই দুটাকে যোগ করে জাস্ট এখানে বসাই দিবা, খালাস। অথবা যদি বর্গমূল জাতীয় হয় তাহলে পূর্ণবর্গ জাতীয় হলে পূর্ণবর্গ করবা, এছাড়া আর কোনো কিছু নয়। এর একটু ডাবল মিসিং হয়েছে, একটু কষ্ট করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবার কি। তাহলে ঘ গেল। এরপর আমরা ও নাম্বারটা একটু ট্রাই করে দেখি আমাদের ও নাম্বারটাতে কি বলা হচ্ছে। আশা করি তোমরা সবগুলো বুঝতে পারছো। সেক্ষেত্রে যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তোমরা চাইলে আমাদের অনলাইন পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের অনলাইন পেইড কোর্সের শুধুমাত্র বার্ষিক পরীক্ষার যে ইয়াটা রয়েছে সেই সিলেবাসটি আমরা কভার করব। এখানে আমরা 1350 টাকায় এই কোর্সটা দিচ্ছি, অর্থাৎ এই যে দেখো তোমরা এখানে তোমাদের জন্য এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার আলোকে বার্ষিক পরীক্ষার সিলেবাসটাই মূলত আমরা কভার করব গণিত এবং বিজ্ঞানের। তোমরা যারা আগ্রহী তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা ডিরেক্টলি ফোন দিতে পারো, এবং আমাদের কোর্স ফি হচ্ছে 1350। আর আরেকটা আছে ফেসবুক লাইভ, এটা একটু কম, এটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে আমরা ডিরেক্টলি তোমাদের সাথে যেভাবে স্টুডেন্টের এবং টিচারের কমিউনিকেট হয়, অর্থাৎ আমার সাথে কথা বলা, কনভারসেশন করা, সবগুলা ডিরেক্টলি ফেস টু ফেস, এই আর কি। আর পাশাপাশি আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম একটা হচ্ছে আরফাত স্যার, এটার সাথে তোমরা যুক্ত থাকতে পারো। পাশাপাশি আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, মেইন চ্যানেল আরফাত একাডেমি, এটার সাথে তোমরা যুক্ত থাকতে পারো। এবং আমরা আমাদের ক্লাসগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করে থাকি। সো এখানে নিত্য নতুন বার্ষিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য তোমরা এই ফেসবুক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবা, এবং আমাদের এই গ্রুপে যুক্ত থাকলে তোমরা অবশ্যই উপকৃত হবে, কারণ এখানে অসংখ্য নোটস তোমরা পেয়ে যাবা, এবং সেই নোটসগুলো তোমরা একটু অ্যানালাইসিস করলে আশা করি বার্ষিক পরীক্ষা একটা বেস্ট রেজাল্ট তোমরা করতে পারবা। এবার আসো আমরা এর পরবর্তীতে যাচ্ছি শিক্ষার্থীরা, আমরা ও নাম্বারটাতে যাচ্ছি। এগুলো আমাদের করা শেষ। মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে? মেইন গেট থেকে সবচেয়ে দূরে, তো এটার জন্য আসলে এটা অনেকভাবে করা যায়, তারপরও মেইন গেট হচ্ছে এম, এই এম থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে তুমি একটু দেখো। আমরা এখান থেকে দুইটা বের করতে পারি, দুইটা বের করে আমরা কনভারসেশন মানে ইয়াটা করতে পারি, কম্পেয়ারটা করতে পারি। যেমন এই মেইন গেটের সাপেক্ষে আমরা একটা কাজ করতে পারি, আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, আর মানে হচ্ছে পিছনের গেট, এবং আরেকটা কাজ করতে পারি মেইন গেট থেকে এই টি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, টি মানে হচ্ছে গাছ। সো আমরা মেইন গেটের স্থানাঙ্ক অলরেডি আমরা জানি, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব, টি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। প্রথমে আমরা এম আর এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, একটু আগে যেভাবে করেছি। এরপর আমরা এম টি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আমি জাস্ট তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, মেইন গেটের স্থানাঙ্ক তোমরা লিখবা, তারপর হচ্ছে টি বিন্দুর স্থানাঙ্ক তোমরা লিখবা, তারপর হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক তোমরা লিখবা। সো তোমাদের প্রথম কাজ থাকবে নাম্বার 1, এম টি এর মধ্যবর্তী দূরত্ব তোমরা বের করবা সূত্র অনুসারে। এরপর 2 নাম্বার হচ্ছে তোমরা এম এবং আর, অর্থাৎ মেইন গেট এবং পিছনের গেটের মধ্যবর্তী দূরত্ব বের করে দেন তোমরা বলবা এখানে সবচেয়ে বেশি দূরে আশা করি মেইন গেট থেকে গাছেরটা হইতে পারে, আশা করি। তো তোমরা একটু করলে আশা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা চ নাম্বারে যাচ্ছি, এই জিনিসটা একটু দেখো, এই চ নাম্বার আমাদেরকে কি বলা হয়েছে। ও নাম্বারটা ডান, ওকে। এরপরে আমাদের বলা হয়েছে হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হবে। তাহলে হোস্টেল থেকে আমাদের এখানে দুইটা গেট, একটা হচ্ছে মেইন গেট আর একটা হচ্ছে পেছনের গেট, দুইটা গেটের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তাহলে হোস্টেল এবং মেইন গেটের স্থানাঙ্ক অলরেডি আমাদের হাতে আছে, শুধুমাত্র পিছনের গেটের স্থানাঙ্কটা বের করতে পারলেই আমরা আমাদের যুক্তিটা দাঁড় করাতে পারবো। তাহলে হোস্টেলের স্থানাঙ্ক আমরা বের করেছিলাম, তো আমরা বের করেছিলাম হোস্টেল এবং মেইন গেটটা, এখানে আশা করি থাকবে এই যে হোস্টেল এবং মেইন গেট ইতিমধ্যে আছে। একটা হচ্ছে -5 7 আর একটা হচ্ছে 8 6, আমরা দুইটা এখানে লিখে দিচ্ছি। তাইলে হোস্টেলেরটা হচ্ছে -5
7, এর পরে হচ্ছে মেইন গেটটা হচ্ছে 8 - 6, তারপরে একটু চেক করে দেখো -5 7 8 - 6। এবার আসো শুধু পিছনের গেট বলতে আর, এই যে আর, এই আর এর স্থানাঙ্কটা একটু কষ্ট করে দেখো তো, এটা কত হয়? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 8.5, অর্থাৎ 7 পজিটিভ, 8.5 সেটাও পজিটিভ। তাহলে 7, এরপর হচ্ছে 8.5, দুইটা দিয়ে দিলাম। এবার তোমাদের কাজ হবে এই দুটার মধ্যবর্তী দূরত্ব, একটা হচ্ছে SM হোস্টেল থেকে মেইন গেট, আর একটা হচ্ছে HR হোস্টেল থেকে পিছনের গেট। সো তোমরা দুইটা বের করতে পারবে। যেমন আমি একটা দেখাচ্ছি, এই যে দেখো, যেহেতু H থেকে M, তাহলে x2 মাইনাস এই যে x1 মাইনাস প্লাস, সেটা 5 হয়ে যাবে, হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, সূত্রের মাইনাস y1। এটা তো অলরেডি আমরা করেছি মনে হয় মেন গেট থেকে হোস্টেলেরটা। সেটা যেন কোন নাম্বারে করেছি আমরা? এই যে এটাই, মেন গেট থেকে হোস্টেল। ঠিক আছে, এখান এইটাই আর কি, 169 যোগ করে দেন বসিয়ে দিবা, না হয় রুট করে দিবা, দশমিক আসলে আসবে। এরপরে আরেকটা বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের হোস্টেল থেকে আমাদের পিছনের গেট। তাহলে দেখো x2 মাইনাস, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, হোল স্কয়ার প্লাস এই যে দেখো y2 মাইনাস এই যে y1 হোল স্কয়ার। আশা করি ক্যালকুলেটর থাকলে তোমরা এটা সলভ করতে পারবে, কোনো প্রবলেম নাই। এরপরে দেখবা কোনটা মান ছোট, তাহলে সেটা হবে নিকটবর্তী, আর কোনটার মান বড় সেটা হবে দূরবর্তী হোস্টেল থেকে। তো আশা করি এই 6 নাম্বারটাও তোমরা পারবে। এরপর অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরল রেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী সরল রেখার ঢালের তুলনা করো। তাহলে অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী, এটা কি আমরা বের করেছিলাম? না, এটা তো হোস্টেল এবং শহীদ মিনার, তাহলে না। তাহলে আমাদের একটা হচ্ছে অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরল রেখার ঢাল, আর একটা হচ্ছে লাইব্রেরি এবং পিছনের গেট দিয়ে গমনকারী সরল রেখার ঢাল। তাহলে আমাদের অফিস ভবন এবং শহীদ মিনারের স্থানাঙ্ক লাগবে, লাইব্রেরি এবং পিছনের গেটের স্থানাঙ্ক লাগবে, এবং ওই দুটো স্থানাঙ্কের মধ্যে ওই দুটো স্থানাঙ্কের গুলোর মাধ্যমে আমরা ঢালটা বের করব। ঢালটা বের করার পর কোন ঢালের মানটা বেশি সেটা হবে অতিরিক্ত ঢালু, আর কোন ঢালের মানটা কম সেটা হবে কম ঢালু, অর্থাৎ নিচু প্রকৃতির। তাহলে দেখো আমাদের অফিস ভবন এবং শহীদ মিনার দুইটার স্থানাঙ্ক লাগবে আগে। তাহলে আমরা অফিস ভবনের স্থানাঙ্ক দেখি। অফিস ভবন হচ্ছে C, ঠিক আছে। তাহলে চ ছ, তাহলে অফিস ভবনের স্থানাঙ্ক আমি এখানে দিয়ে দিলাম C বিন্দুর স্থানাঙ্ক, বাম দিকে 1 2 3, নিচের দিকে 1, তাহলে দুটাই নেগেটিভ, 3 এবং 1। এরপর শহীদ মিনার তো একদম ইজি আছে আশা করি, S 3 2, এটা তো এর আগেও আমরা বের করেছিলাম। তাহলে এই দুটার ডাল আমি বের করছি। তাহলে CS রেখার ডাল, যেটাকে আমরা M1 দিয়ে প্রকাশ করছি, সূত্র লিখে দিচ্ছি y1 - y2 x1 - 2। এবার আসো y1 হচ্ছে কত, মানগুলো বসিয়ে দাও, সরি, -1 মাইনাস y2 হচ্ছে 2, এরপরে x1 -3, x2 হচ্ছে 3, দেন এটাকে হিসাব করলে হচ্ছে আমার উপর হচ্ছে -3 আর নিচে হচ্ছে -6। এমনিতে মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর ক্যান্সেল না হলে কোনো সমস্যা নেই, আমরা এমনিতে ক্যান্সেল করে দিতাম। ওকে, তাহলে এটাকে প্রথমে মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে 3/6, এবং এটাকে যদি ক্যান্সেল আউট করো এটা 2 হবে আর কি। তাহলে 1/2, যেটাকে আমরা হাফ বলে ধরে নিতে পারি। এবার আমরা আরেকটা বের করব, কোন লাইব্রেরি এবং পিছনের গেটের স্থানাঙ্ক বের করার পর সেখানে আমরা ঢাল বের করব। ঠিক আছে, লাইব্রেরির স্থানাঙ্ক AJL 1 1 2 3 4 5 1 5, লাইব্রেরি হচ্ছে 1 5, আবার লাইব্রেরি হচ্ছে 1 5,
এরপর হচ্ছে পিছনের গেট। পিছনের গেটের স্থানাঙ্ক আমরা মনে হয় একটু আগে বের করেছিলাম। লাইব্রেরি এবং পিছনের গেট বলছে না? হ্যাঁ, এটার স্থানাঙ্ক তো একটু আগে বের করেছিলাম, আর ছিল আর 7 8.5 7,8.5। তাহলে এলআর রেখার ডাল বা সরল রেখা, এলআর দিয়ে সরল রেখা গমনকারী রেখার ডাল এভাবে লিখতে পারো তোমরা তোমাদের মতো করে। এটাকে M2 দিয়ে প্রকাশ করছি। সেম সূত্র আমি আর দিচ্ছি না, আমি ডিরেক্টলি সরাসরি ইয়াতে চলে যাচ্ছি। স্যার, এই যে দেখো, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 মডুলাস, দেন এখানে বিয়োগ করলে -3.5 আর এখানে বিয়োগ করলে হচ্ছে -6। মাইনাস এমনিতে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 3.5 ডিভাইডেড বাই 6। এখন আমরা যদি 3.5 কে 6 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই হাফ থেকে একটু বেশি হবে, অর্থাৎ আমাদের আগেরটা এসেছিল 1/2। 1/2 মানে হচ্ছে 0.5। এবার তোমরা যদি এই 3.5 কে 6 দিয়ে ভাগ করো, 3.5 কে 6 দিয়ে ভাগ করলে অবভিয়াসলি এটা 0.5 থেকে অবশ্যই বেশি আসবে। অবশ্যই তোমরা একটু টেস্ট করে দেখবা, আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই। তাহলে আমরা কি সিদ্ধান্ত দিতে পারি? আমরা বলতে পারি যে অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরল রেখার ডালটা লাইব্রেরি এবং পিছনের গেট দিয়ে গমনকারী সরল রেখার ঢালের তুলনায় একটু কম ঢাল। অর্থাৎ এটা যদি ভূমি হয়, বুঝছো, তাহলে এটা একটা রেখা মনে করো, এটা আরেকটা রেখা। তাইলে আমরা এখন নামকরণ করতে পারি এলআর। এলআর এর মান যেহেতু একটু বেশি, তাহলে এটা হবে এলআর এর ঢালু, আর এটা হচ্ছে সিএস, অর্থাৎ অফিস ভবন এবং শহীদ মিনারের ঢালু। আশা করি বুঝতে পেরেছো, এটা সিএস আর এটা হচ্ছে এলআর। দ্যাটস ইট, এতটুকুই। এবার তুমি কম্পেয়ার করে বলে দিও। এরপরে আমাদের নাম্বার, প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ সীমানার পরিসীমা বের করতে হবে, অর্থাৎ আমাদের ওই প্রতিষ্ঠানটির সম্পূর্ণ পরিসীমাটা আমাদের বের করতে হবে। ওকে, নো প্রবলেম। এরপর বলা হয়েছে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করো। আগে এটা বের করে ফেলি, মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা আগে বের করে ফেলি, তারপর আমরা ওই নাম্বারটা করব। তাহলে মাঠ এবং অফিসের স্থানাঙ্ক লাগবে, মাঠ এবং অফিসের স্থানাঙ্ক লাগবে। মাঠ হচ্ছে এটা, আর অফিস তো এটাই, সি, এটা তো জানা আছে, নো প্রবলেম। তাহলে এটা হচ্ছে নাম্বার। তাহলে মাঠের স্থানাঙ্ক আর এটা হচ্ছে অফিসের স্থানাঙ্ক। অফিসেরটা হচ্ছে 3 -1, আর মাঠেরটা হচ্ছে কত, -2 1 2 3 4, -2 এবং -4। ঠিক আছে, এবার এফসি। আচ্ছা, এখানে কাকে আগে বলা হয়েছে একটু লক্ষ্য করে দেখো তো, এখানে কোনটা আগে বলা হয়েছে? এখানে কি অফিস ভবনকে আগে দিয়েছে নাকি মাঠকে আগে দিয়েছে? মাঠকে আগে দিয়েছে। তাহলে আমরা লিখবো এফসি দিয়ে গমনকারী, এফসি দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ। তাহলে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণের সূত্র কি? স্যার, y minus y1 divided by x minus x1 is equals to y1 minus y2 divided by x1 minus x2। এবার আসো মানগুলো বসিয়ে দাও। y x, এই যে দেখো মাইনাস, প্রথমে আসো y1, তাহলে -4, তাহলে এটা +4 হয়ে যাবে। এরপর হচ্ছে x1, ঠিক আছে, x1 মানে হচ্ছে কোনটা, এই যে -2, তাহলে -2 হওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে। এরপর আসো y1 -4, x1 -2, এরপর y2, y2 হচ্ছে -1, তাহলে এটা +1 হয়ে যাবে। এরপর হচ্ছে x2, এটা হবে -3, তাহলে সেটা +3 হয়ে যাবে। এরপর তুমি ক্যালকুলেশন করে দাও, যেমন এটা হচ্ছে y+4, এরপর হচ্ছে x+2, দেন এটা ক্যালকুলেশন করলে হবে -3, এটা ক্যালকুলেশন করলে হবে +1, দেন এগুলাকে আর গুণন করে দাও। আর গুণন করলে কত হয় দেখো তো, y এর সাথে 1 এর সাথে y+4 আর -3 এর সাথে, ও শিট,
-3 সাথে x+2, তাহলে একটু গুণ করে দাও, ক্রস গুণ করে দাও, তাহলে এটা হবে y+4, -3 দিয়ে এগুলোকে গুণ করলে এটা হবে -3x আর -6, সবগুলোকে ডানে নিয়ে আসো, তাহলে -3x নিয়ে আসলাম, এরপর y, এরপর 4, -6 কে নিয়ে আসলে +6। তো আমাদের নির্ণয় কাঙ্ক্ষিত সমীকরণটা হচ্ছে এটাই। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। এরপর আমাদের আরেকটা প্রশ্ন থেকে গেছে, সেটা হচ্ছে কোনটা, বর্গীয় জ প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে, দেন আমাদের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য আমাদের অবশ্যই লাগবে। আচ্ছা ওকে, নো প্রবলেম। এটা হচ্ছে শরীরের ক্লান্তি দূরের সবচেয়ে মহা ওষুধ। সারাদিন যতই ব্যস্ততা থাকুক না কেন, অবশ্যই 1 কাপ চা হচ্ছে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়, এটা অবশ্যই মাথায় রাখবা। এবার এখানে আসো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে সীমানা প্রাচীর রয়েছে, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক, প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে এবং প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব তোমার লাগবে এবং সবগুলো দূরত্ব তোমাকে যোগ করতে হবে। আমি জাস্ট এদেরকে একটু স্মল লেটার দিয়ে তোমাদেরকে প্রকাশ করে দেখাচ্ছি, একটু দেখো। আমি এটাকে আচ্ছা রেড কালার দিচ্ছি যাতে স্পষ্ট বোঝা যায়। এটা স্মল এ বিন্দু, এটা স্মল বি বিন্দু, এটার স্থানাঙ্ক লাগবে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করবা। এরপর স্মল সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, স্মল ডি বিন্দুর স্থানাঙ্ক তোমার লাগবে, স্মল ই বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তাহলে এই প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক তোমার বের করতে হবে, এটা তোমাদের কাজ দিলাম। এবং এই সকল কাজগুলো, সম্পূর্ণ কাজটা করে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপে অবশ্যই তোমরা জমা দিবে। এই ফেসবুক গ্রুপটাতে এখানে তোমরা অবশ্যই তোমাদের কাজগুলো, হোমওয়ার্ক গুলো সাবমিট করবে, যাতে আমি বুঝতে পারি তোমরা কতটুকু উপকৃত হচ্ছ। আচ্ছা, তাহলে আমাদের ডিউটি কি? স্যার এ বিন্দুর স্থানাঙ্ক লাগবে, স্মল বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, স্মল ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, স্মল ই বিন্দুর স্থানাঙ্ক আমাদের লাগবে। এরপর আমার কাজ কি? নাম্বার 1, প্রথমে এ বি এর দূরত্ব বের করতে হবে, তারপরে নাম্বার 2 বি সি এর দূরত্ব বের করতে হবে, নাম্বার 3 সি ডি এর দূরত্ব বের করতে হবে, নাম্বার 4 মধ্যবর্তী দূরত্ব আর কি, √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার), ওই সূত্র দিয়ে আর কি। এরপর ডি ই এর দূরত্ব বের করতে হবে, সর্বশেষ ই এ এর দূরত্ব বের করতে হবে। আর লাস্ট আরেকটা কাজ বাকি আছে, এখন সবগুলা দূরত্ব তোমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এ বি এর দূরত্ব, বিসি এর দূরত্ব, সিডি এর দূরত্ব, ডিই এর দূরত্ব এবং ই এর দূরত্ব যোগ করে যেটা পাবে, এটা হচ্ছে নির্ণয় আনসার। আশা করি কোনো প্রবলেম নাই, যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমি একটু দেখি ক্লাসের লেন্থ যদি একটু বড় হয়ে যায়, তাহলে কিন্তু বাকিটা আমি নেক্সট ক্লাসে করাবো। ইতিমধ্যে ক্লাসের লেন্থ অলরেডি হাফ এন আওয়ার অলরেডি হয়ে গিয়েছে। সো প্রজেক্ট ওয়ার্ক যেটা আছে সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সলভ করে দিব, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, এই চা হচ্ছে শরীরের ক্লান্তি দূরীকরণের সবচেয়ে মহা ওষুধ। সারাদিন যতই ব্যস্ত থাকো না কেন, এদের সারাদিন এতই কাজ, এতই প্রেশার থাকে, বাট একটা চা খেলেই নাকি শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়। সো সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আগামী ক্লাসে আমি প্রজেক্ট ওয়ার্কটা কমপ্লিট করেই দেন আমি অনুশীলনীতে প্রবেশ করব। সেক্ষেত্রে ভালো লাগলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। বেস্ট অফ লাক।